সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর দ্বিতীয় ক্লাস। আজকে পড়াবো ফার্মাটের নীতি ও আলোর প্রতিফলন, প্রিজমে আলোর প্রতিসরণ, ন্যূনতম বিচ্যুতি কোণ, সৌর প্রিজমে আলোর বিচ্ছুরণ। এই টপিকগুলো আজকে আমরা পড়ব। প্রথমে আসো ফার্মাটের নীতি ও আলোর প্রতিফলন। প্রথম ক্লাসে ফার্মাটের নীতি কি এটা বলা হয়েছে। আজকে আলোর প্রতিফলনের সূত্র আমরা জানি দুইটা, এটাও গত ক্লাসে বলা হয়েছে। আলোর প্রতিফলনের দুটি সূত্র আমরা আজকে প্রমাণ করব। প্রথমে চিত্রটা ভালোভাবে খেয়াল করো। M1 M2 একটা দর্পণ, M1 M2 একটি দর্পণ। P থেকে একটা আলোক রশ্মি ও বিন্দুতে আপতিত হচ্ছে, তার মানে P ও আপতিত রশ্মি আপতিত হয়ে ও কিউ পথে প্রতিফলিত হইল, তার মানে ও কিউ প্রতিফলিত রশ্মি, এবং ON অভিলম্ব। এইখানে আমরা P থেকে O পর্যন্ত যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটাকে ধরলাম L1, আর O থেকে Q পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এটাকে ধরলাম L2, এবং M1 থেকে P পর্যন্ত যে উচ্চতা, এটাকে ধরলাম H1, M2 থেকে Q পর্যন্ত যে উচ্চতা, এটাকে ধরলাম H2। M1 থেকে O পর্যন্ত দূরত্বটাকে ধরলাম X, আর M1 M2 টোটাল দূরত্ব হলো D। তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে D - X। একটু খেয়াল করো, M1 থেকে O পর্যন্ত দূরত্ব X, আর M1 থেকে M2 টোটাল দূরত্ব হলো D। তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে D - X। আর তাহলে আমরা টোটাল দূরত্ব যদি L নেই, টোটাল দূরত্ব L ইকুয়াল টু হবে L1 প্লাস L2। এই P থেকে Q পর্যন্ত মোট দূরত্ব ধরে নিলাম L, তাহলে L ইকুয়াল টু হবে L1 প্লাস L2। এখন দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ হলো L1, তাহলে অতিভুজ L1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো √h1 স্কয়ার প্লাস x স্কয়ার। আমরা একটু খেয়াল করো, পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা স্কয়ার আর লিখলাম না, এটার পরিবর্তে এখানে ডান পাশে রুট দিয়ে দিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। একইভাবে L2 ইকুয়াল টু আমরা লিখতে পারি √h2 স্কয়ার, লম্ব h2 আর ভূমি কত? D - X হোল স্কয়ার। এখন আমরা এই L কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে শূন্য হবে। কিভাবে শূন্য? আমরা ফার্মাটের নীতি অনুযায়ী জানি টোটাল দূরত্ব L সবসময় কি থাকবে? ধ্রুবক থাকবে। যেহেতু ধ্রুবক থাকবে, তার মানে Lটা ধ্রুবক, আর একটা ধ্রুবককে আমরা যে কোনো কিছুর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি না কেন শূন্য আসে। তাহলে প্রথমে আমরা দেখি ddx অফ L সমান কত আসে। ddx অফ L অথবা ddx অফ L এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? L1 প্লাস L2, L1 প্লাস L2 লিখতে পারবো। এই L এর পরিবর্তে আমরা যদি একবারে লিখে দেই √L1 মানে কত? h1 স্কয়ার প্লাস x স্কয়ার, আর L2 মানে কত? √h2 স্কয়ার প্লাস D - X হোল স্কয়ার। এখন এটাকে এটা দিয়ে গুণ করব, প্লাস দিয়ে এটাকে গুণ করব। এখন রোড মানে কি? পাওয়ারে কত? পাওয়ারে হাফ হবে না? তাহলে আমরা পাওয়ারে হাফ দিলাম প্লাস ddx। এটাকেও
h2 স্কয়ার প্লাস d মাইনাস x হোল স্কয়ার, এখানে পাওয়ারে হাফ, যেহেতু রোডের পরিবর্তে আমরা পাওয়ারে হাফ লিখতে পারি। এখন আমরা ডিফারেন্সিয়েশনের x টু দি পাওয়ার m সূত্র থেকে জানি x টু দি পাওয়ার m কে ডিফারেন্সিয়েশন করলে হয় m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে m মানে কত, হাফ, তাহলে হাফ ইনটু h1 স্কয়ার প্লাস x স্কয়ার, হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে কত, মাইনাস হাফ, একবারে লিখলাম যেহেতু বড় ক্যালকুলেশন। m মানে হলো হাফ, হাফটা আগে আসলো, x টু দি পাওয়ার m মাইনাস 1, m মাইনাস 1 মানে কি হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 হবে মাইনাস হাফ। এখন খেয়াল করো আমরা x এর সাপেক্ষে করলাম এটা, কিন্তু এই পুরোটা তো আর x না, যেহেতু x না এই সম্পূর্ণটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই সম্পূর্ণটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি h1 স্কয়ার, এটাকে করলে কি হবে, শূন্য হবে, যেহেতু এখানে কোনো x নাই তাই এটা হয়ে যাবে শূন্য। তাহলে বাকি রইল কি x স্কয়ার, x স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 2x। একইভাবে x টু দি পাওয়ার m সূত্র m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1, m মানে কত 2, 2টা আগে আসলো, x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত 1, 1 আর পাওয়ারে দেওয়া দরকার নাই। তারপর প্লাস, এইখানে আমরা একই সূত্র ফেলবো x টু দি পাওয়ার m, তার মানে m টা আগে আসবে অর্থাৎ হাফ আগে আসবে, আর h2 স্কয়ার প্লাস d মাইনাস x হোল স্কয়ার, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। এখন একটু খেয়াল করো, এটা তো আর x না, আমরা x টু দি পাওয়ার m সূত্র ফেলছি, সুতরাং এই পুরোটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে h2 স্কয়ার কে যদি করি এটা শূন্য হবে, আর d মাইনাস x স্কয়ার এটাকে আবার x টু দি পাওয়ার m বলা যাবে না। x টু দি পাওয়ার m সূত্র কি, 2 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1, এখানে x m মানে কি 2, তাহলে 2টা আগে আসবে d মাইনাস x। তাহলে খেয়াল করো m ইনটু x টু দি পাওয়ার m মাইনাস 1, তার মানে m হলো 2, 2টা আগে আসলো, d মাইনাস x টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত 1, পাওয়ারে 1 আর লেখা দরকার নাই। আবার আমরা এটাকে ধরছি x টু দি পাওয়ার m, কিন্তু এটা কি x, এটাও তো x না, যেহেতু d মাইনাস x না, এই d মাইনাস x কে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি করি d মাইনাস x কে, d কে করলে শূন্য হয়ে যাবে, আর মাইনাস x কে করা মানে কি মাইনাস d dx অফ x মানে মাইনাস 1, তাহলে এইখানে একটা মাইনাস 1 দিতে হবে। এখন খেয়াল করো হাফ আর 2 কাটা, তাহলে থাকবে x, আর এটা পাওয়ার মাইনাস হাফটাকে নিচে আনা যাবে না, তাহলে নিচে আসলে হয়ে যাবে কি এত দি পাওয়ার হাফ, হাফ মানে কি রুট, তাহলে রুট h2 স্কয়ার প্লাস x স্কয়ার। এখন এই হাফ আর 2 কাটা, এই মাইনাস আর প্লাস মিলে মাইনাস, উপরে হলো d মাইনাস x, আর এত টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি এটা নিচে চলে আসবে, আর আমরা একটা রোড দিয়ে দেব পাওয়ার হাফের পরিবর্তে, তাহলে h2 স্কয়ার প্লাস d মাইনাস x হোল স্কয়ার। তাহলে খেয়াল করো এটা সমান কিন্তু আমরা L1 বসাতে পারবো, এটা সমান L2 বসাতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো x বাই L1 মাইনাস d মাইনাস x বাই L2। তাহলে আমরা d dx of L equal to পেলাম x by L1 minus dx by L2। এখন আমরা এদিকে মুছে দেই, তাহলে ddx of L equal to পেলাম এটা, এই মানটা এখানে যদি বসাই দেই তাহলে x by L1 minus d minus x by L2 equal to 0, বা x by L1 equal to d minus x by L2।
খেয়াল করো x বাই L1 ইকুয়াল টু এটা ডান পাশে গেলে হবে d মাইনাস x বাই L2। এখন আমরা চিত্রটা একটু খেয়াল করব। এটা যেহেতু আপতন কোণ ছিল, আপতিত রশ্মি অভিলম্বের সাথে উৎপন্ন কোণ I, আর এটা হলো প্রতিফলন কোণ R, এবং এটা যেহেতু I, এটা হবে I, কারণ এটা আর এটা কি কোণ? একান্তর কোণ। একইভাবে এটা আর হলে এটাও আর, এই দুটোও কি একান্তর কোণ। এখন আমরা এই ত্রিভুজে যদি চিন্তা করি x বাই L1, ঠিক আছে, x মানে কি? ভূমি, L1 মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি? সাইন, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ মানে সাইন। তাহলে আমরা এটাকে লিখতে পারবো সাইন i ইকুয়াল টু, আবার এই ক্ষেত্রেও কি d মাইনাস x টা হলো ভূমি, L2 অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে সাইন, তাহলে লিখতে পারবো সাইন r। তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিয়ে দেই, সাইন সাইন বাদ, অতএব কি থাকবে? i ইকুয়াল টু r, অর্থাৎ আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা প্রমাণিত হয়ে গেল। এভাবে আমরা ফার্মাটের নীতি থেকে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র আমরা প্রমাণ করতে পারি। আর প্রথম সূত্র তো চিত্র থেকে বোঝা যায়, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একই সমতলে অবস্থিত। তাহলে আমরা ফার্মাটের নীতি থেকে আলোর প্রতিফলনের সূত্র প্রমাণ করলাম। আচ্ছা, তারপরে আমরা পরের টপিকসে আসি। প্রিজম। প্রিজম কাকে বলে একটু খেয়াল করো। আর প্রিজম অনেকেই তোমরা দেখছো অনেকটা এরকম, এটা দেখতে যেরকম আকৃতিটা অনেকটা এরকম, ঠিক আছে। তোমরা ফিজিক্স ল্যাবে অনেকেই প্রিজম হয়তো দেখছো, কাচের তৈরি থাকে, পুরোটাই আবদ্ধ থাকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুইটা হেলানো তল আছে, দুইটা হেলানো তল, খেয়াল করো যে হেলানো তল কয়টা? দুইটা। তাহলে দুটি হেলানো তল যদি একটি স্বচ্ছ প্রতিসারক পৃষ্ঠের তৈরি করে, স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের তৈরি করে, তখন এটাকে বলবো আমরা প্রিজম। তাহলে একটু খেয়াল করো, একটা প্রিজমের মধ্যে আয়তক্ষেত্র কয়টা থাকে? এখানে একটা আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র, নিচেও একটা আয়তক্ষেত্র উৎপন্ন হলো, তাহলে তিনটা আয়তক্ষেত্র। আর ত্রিভুজ থাকে কয়টা? এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তার মানে আমরা দেখলাম একটা প্রিজমের মধ্যে তিনটা আয়তক্ষেত্র আছে, দুইটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এই যে হেলানো দুইটা তল, হেলানো দুইটা তলটাকে বলবো আমরা প্রতিসারক পৃষ্ঠ। এই হেলানো দুইটা তলকে বলবো প্রতিসারক পৃষ্ঠ। আর হেলানো তল উপরে দেখো এইখানে যে কোণটা উৎপন্ন করছে, এটাকে বলবো আমরা প্রিজম কোণ বা প্রতিসারক কোণ, ঠিক আছে। এই হেলানো দুইটা তল পৃষ্ঠ উপরে যে কোণ উৎপন্ন করে, এটাকে বলবো প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। আর হেলানো দুইটা তল উপরে যে একটা রেখাতে মিলিত হয়েছে, দেখো এই একটা রেখায় মিলিত হয়েছে, এই রেখাটাকে বলবো প্রান্ত রেখা বা প্রতিসারক রেখা। আর এই যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, এই দুইটা ত্রিভুজকে বলবো প্রধান সেল, ঠিক আছে। আর নিচে যে একটা আয়তক্ষেত্র আছে, এটাকে বলবো প্রিজমের ভূমি। তাহলে আমরা প্রিজম সম্পর্কে মোটামুটি ধারণা পাইলাম। এখন আসো প্রিজমে আলোর প্রতিসরণ, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণটা কিভাবে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। চিত্রটা আগে এঁকে নেই। তোমরা সবাই খাতায় চিত্রটা আঁকো।
আমরা একটা প্রধান সেট নিলাম এ বি সি। আচ্ছা, একটু খেয়াল করো, একটা আলোক রশ্মি পি বিন্দুতে আপতিত হচ্ছে প্রিজমের উপর, কিউ বিন্দুতে আপতিত হলো। যেহেতু হালকা থেকে ঘনতে গেছে, এটা হলো অবিলম্ব। তাহলে হালকা থেকে ঘনতে যাওয়ায় রশ্মিটা কি করবে? অবিলম্বের কাছে সরে যাবে। তাহলে অবিলম্বের কাছে সরে গেল, ঠিক আছে, কিউ আর। আবার কিউ আরটা যখন প্রিজম থেকে বাইরে বের হয়ে আসবে, তখন ঘন থেকে কি হালকায় বের হইলো। তার মানে এই যে ও আর এন প্রাইম, এটা একটা অবিলম্ব। দেখো, অবিলম্ব থেকে দূরে সরে আসছে, তার মানে আর এসটা কি নির্গত রশ্মি, যেটা ঘন থেকে হালকায় বের হয়েছে এবং অবিলম্ব থেকে দূরে সরে আসছে। এই চিত্রটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালোভাবে চিত্রটা পড়ো। এটা মিনিমাম 3-4 বার আঁকবা চিত্রটা, একবারে যাতে চিত্রটা ট্রুথ হয়ে যায়। আচ্ছা, একটু খেয়াল করো, এইখানে আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ R1, আর এই পৃষ্ঠের জন্য এটা আপতন কোণ R2 আর নির্গত কোণ I2 বা প্রতিসরণ কোণ I2। একটু খেয়াল করো যে PQ একটা আপতিত রশ্মি, ঠিক আছে। যদি প্রিজমটা না থাকতো সামনে, তাহলে এই সোজা সে চলে যেত, PQTU পথে সে চলে যেত। কিন্তু প্রিজম থাকার কারণে সে গেছে কি RS পথে। তাহলে RSটাকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হয়। এই রেখার সাথে এই রেখা একটা কোণ উৎপন্ন করলো কি ডেল্টা। তাহলে একটু খেয়াল করো, রশ্মিটা যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু সে গেল এইভাবে। তার মানে সে তার যে নিজস্ব পথ, এটা থেকে কি বিচ্যুত হইল না? বিচ্যুত হইল একটা কোণে। কত কোণে? ডেল্টা কোণে, ঠিক আছে। এই কোণটাকে বলবো আমরা বিচ্যুতি কোণ। অর্থাৎ কোন একটা আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা বা স্বাভাবিক পথ থেকে, ঠিক আছে, মাঝখানে প্রিজম থাকার কারণে যত কোণে বিচ্যুত হচ্ছে, এই কোণটাকে বলবো আমরা বিচ্যুতি কোণ, এবং এটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে এই চিত্রটা ভালোভাবে তোমাদের পড়তে হবে। তারপর এই রিলেটেড একটা প্রমাণ আছে, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এই প্রমাণটা একটু তোমাদের দেখতে হবে যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটা একটা সূত্র, সূত্র হিসেবে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এই চিত্র থেকে দেখব এই সূত্রটা কিভাবে আসছে, ঠিক আছে। একটু খেয়াল করো, এই যে এখানে ডেল্টা, আমরা যদি TQR নেই, এটা হলো R, ঠিক আছে। TQR ত্রিভুজে ডেল্টাটা কি বহিস্থ কোণ না? আমরা জানি বহিস্থ কোণ ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু এই কোণের, এটা হলো বহিস্থ কোণ, তাহলে ত্রিভুজ এটা, তাহলে বিপরীত কোণ হলো এটা আর এটা, তাহলে কি হবে? TQR কোণ, TQR কোণ প্লাস TRQ কোণ, TQR কোণ প্লাস TRQ কোণ। তাহলে এই যে TQR কোণ প্লাস TRQ কোণ। এখন তোমাদের চিত্রটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। TQR মানে এই কোণটা। এখন আমরা এই সম্পূর্ণটা যদি চিন্তা করি, সম্পূর্ণটা কি I এর সমান হবে না? বিপরীত কোণ। এই সম্পূর্ণটা হবে I এর সমান, তাহলে এইটুকু হবে কার সমান? I থেকে যদি R1 বিয়োগ দিয়ে দেই, এটাকে I1 দাও। যদি I1 থেকে আমরা R1টা বিয়োগ দিয়ে দেই, তাহলে কি এটা পাওয়া যাবে না? তাহলে TQR কোণ সমান আমরা লিখতে পারবো I1 মাইনাস R1,
একটু খেয়াল করো, এটার বিপরীত কোণ হলো পুরাটা I1, তাহলে I1 থেকে যদি R1 বিয়োগ দেই এটা থাকে, অর্থাৎ TQR কোণ থাকে। একইভাবে TRQ কোণ সমান আমরা লিখতে পারবো I2 R2, কারণ এই I2 এর বিপরীত কোণ হলো পুরাটা, এই পুরাটা হতে R2 বিয়োগ দেওয়া মানে কি এইটা থাকা। এখন I1 I2 মাইনাস কমন নিলাম, তাহলে R1 R2 হয়ে গেল। আমরা প্রথমে ব্র্যাকেটটা তুললাম, তারপর প্লাসের গুলো একসাথে রাখলাম, আর মাইনাস দুইটা থেকে মাইনাস কমন নিলাম, তাহলে R1 R2 হইল। তাহলে দেখো আমাদের সূত্র এইটুকু কিন্তু এসে বললো। এখন এটা সমান a দেখাইতে পারলেই আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা AQOR আয়তক্ষেত্র নেব। আয়তক্ষেত্রের আমরা জানি চার কোণের সমষ্টি, চার সমকোণ। তাহলে চারটা কোণ কি কি? এ কোণ, এই যে এ কোণ, কিউ কোণ, সংক্ষেপে লিখতেছি ও কোণ প্লাস আর কোণ ইকুয়াল টু চার সমকোণ। আচ্ছা খেয়াল করো, এই যে আয়তক্ষেত্র, এটা এ কোণ, কিউ কোণ, ও কোণ, আর কোণ, এই চার কোণের সমষ্টি চার সমকোণ। এখন এই কিউ কোণের মান কি 90 ডিগ্রি না? কারণ এটা কি অবিলম্ব, আমরা জানি অবিলম্বের চারপাশে সবগুলো কত 90 ডিগ্রি করে থাকে। যেহেতু 90 ডিগ্রি করে থাকে, কিউ কোণ সমান হবে এক সমকোণ, আর কোণ সমান হয় কিভাবে কি অবিলম্ব, তাহলে এক সমকোণ। তাহলে কিউ কোণ যোগ আর কোণ সমান হলো দুই সমকোণ। এটা হলো এক সমকোণ, এটা হলো এক সমকোণ, এই দুইটার যোগফল হলো দুই সমকোণ। তাহলে আমরা এ কোণ যোগ ও কোণ সমান কত লিখতে পারবো? দুই সমকোণ। একটু খেয়াল করো, এটা এক সমকোণ, এটা এক সমকোণ। কিউ আর আর যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে এ কোণ আর ও কোণের যোগফল কত হবে? দুই সমকোণ। এই দুইটা দুই সমকোণ বিয়োগ হয়ে গেল, তাহলে এ কোণ যোগ ও কোণ সমান দুই সমকোণ। এখন আমরা নিচের এই ত্রিভুজটা যদি নেই, আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ R1 R2 ও কোণ ইকুয়াল টু কত? দুই সমকোণ। R1 R2 ও কোণ সমান দুই সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন এটাও দুই সমকোণ, এটাও দুই সমকোণ, এই দুইটা সমান লিখতে পারবো। সমান লিখে ও কোণ যদি বাদ দিয়ে দেই, তাহলে এ কোণ সমান কি থাকে? R1 R2। তার মানে এখানে R1 R2 এর পরিবর্তে আমরা এ কোণ অর্থাৎ এ ব্যবহার করতে পারবো। তাহলেই তো চলে আসে, এখানে যদি আমরা এ বসায় দেই, তাহলে তো এই সূত্র চলে আসে যে ডেল্টা ইকুয়াল টু I1 I2 মাইনাস এ, কারণ এ সমান পেলাম R1 R2। তাহলে আমাদের এই সূত্রের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এই চিত্রের কথা বললাম, তোমরা কয়েকবার আঁকবা, চিত্রটা যাতে একবার ঠুরস্থ থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো ন্যূনতম বিচ্যুতি কোণ। আর ন্যূনতম বিচ্যুতি কোণও খুব ইম্পর্টেন্ট। আমরা এদিকে যদি আপতন কোণ দেই, এদিকে যদি বিচ্যুতি কোণ দেই, তাহলে দেখা যায় লেখচিত্রটা এমন হয়, একটু খেয়াল করো। অর্থাৎ আপতন কোণ যদি আমরা বাড়াইতে থাকি, বিচ্যুতি কোণ আস্তে আস্তে কমতে থাকে। দেখো আই বাড়তেছে, ডেল্টা কমতেছে, এজন্য লেখাটা নিচে আসতেছে। আস্তে আস্তে ডেল্টার এমন একটা মানে পৌঁছায়, যেই মানে আসার পরে আই যদি আমরা বাড়াই, তারপর ডেল্টা না কমে আবার বাড়তে থাকবে। তার মানে খেয়াল করো, এইখানে আমরা একটা ডেল্টার সর্বনিম্ন মান পাচ্ছি, তারপরে কিন্তু ডেল্টা আর কমবে না, ডেল্টার মান আবার বাড়বে। এই সর্বনিম্ন মানটাকে বলবো ন্যূনতম বিচ্যুতি কোণ, ঠিক আছে? তার মানে আপতন কোণ বাড়াইতে বাড়াইতে, আপতন কোণ বাড়ালে বিচ্যুতি কোণ কমে, ঠিক আছে?
বিচ্যুতি কমতে কমতে এমন একটা মানে পৌঁছায় যখন আপতন কোণ বাইরে বিচ্যুতি কোণ বাড়তে থাকে। এই যে সর্বনিম্ন বিচ্যুতি কোণ এটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। এটাকে আমরা ডেল্টা এম দিয়ে সাফিক্সে এম দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, বিচ্যুতি কোণের শর্ত আমরা জানি I1 equal to I2, R1 equal to R2। আমরা বিচ্যুতি কোণের শর্ত জানি I1 equal to I2, R1 সমান R2। এই সূত্র যদি আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করি তাহলে ন্যূনতম বিচ্যুতির জন্য ডেল্টা m ইকুয়াল টু লিখতে পারবো I1 প্লাস I1 মাইনাস a, অর্থাৎ 2I1 মাইনাস a, বা 2I1 ইকুয়াল টু ডেল্টা m প্লাস a। অতএব I1 equal to delta m plus a by 2। আবার আমরা a equal to জানি R1 plus R2, মাত্র আগের প্রমাণে পাইছি a equal to R1 plus R2। আর ন্যূনতম বিচ্যুতির জন্য আমরা লিখতে পারবো R1 plus R2 এর পরিবর্তে R1, বা a equal to 2R1। অতএব R1 equal to a by 2। তাহলে I1 সমান পাইলাম ডেল্টা m plus a by 2, R1 equal to a by 2। আমরা জানি mu equal to sin I1 by sin R1। আমরা I1 R1 এর মান যদি বসাই তাহলে sin delta m plus a by 2 sin a by 2। তাহলে এই যে এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র, যখন এই ন্যূনতম বিচ্যুতির কথা বলা থাকবে তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো mu equal to sin delta m plus a by 2 by sin a by 2। ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এই সূত্রটা তোমরা মনে রাখবা। তারপর আসি সরু প্রিজম। সরু প্রিজম কাকে বলে? প্রিজম কোণ যদি 6 ডিগ্রি এর চেয়ে বেশি না হয় তখন এটাকে বলবো আমরা সরু প্রিজম। খেয়াল করো, প্রিজম কোণ যদি 6 ডিগ্রি এর চেয়ে বেশি না হয় এই জাতীয় প্রিজমকে বলবো আমরা সরু প্রিজম। আচ্ছা, মুছে দিলাম। সরু প্রিজমের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা জানি যে কোনো প্রিজমের ক্ষেত্রে mu equal to sin I1 sin R1 sin I2 sin R2। এটা যে কোনো প্রিজমের ক্ষেত্রে আমরা যে কোনো প্রতিসরণের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো mu equal to sin I1 by sin R1 equal to sin I2 by sin R2। সরু প্রিজমের ক্ষেত্রে আমরা জানি I1 R1 I2 R2 এগুলোর মান হলো অতি ক্ষুদ্র, আর অতি ক্ষুদ্র যদি হয় আমরা জানি থিটার মান যদি ছোট হয় তাহলে sin থিটা ইকুয়াল টু থিটা লেখা যায়, থিটার মান যদি অতি ক্ষুদ্র হয় sin থিটা সমান থিটা লেখা যায়। এইভাবে আমরা লিখতে পারবো mu ইকুয়াল টু I1 R1 ইকুয়াল টু I2 R2। এটা থেকে আমরা I1 ইকুয়াল টু কি লিখতে পারবো mu R1। আবার mu ইকুয়াল টু যদি এটা দেখি তখন I2 ইকুয়াল টু কি দেখা যাবে, কোণাগুণি গুণ করলে mu R2। এই সূত্রের মধ্যে ডেল্টা আমরা যদি ব্যবহার করি I1 এর পরিবর্তে এটা বসাবো mu R1, I2 এর পরিবর্তে এটা বসাবো প্লাস mu R2 মাইনাস a। এটা থেকে mu কমন যায়, mu যদি কমন যায় mu into R1 plus R2 minus a। R1 plus R2 সমান আমরা জানি কি a, তাহলে mu a minus a। এই দুটো থেকে আবার a কমন যায়, গেলে থাকে mu minus 1 into a। তাহলে সরু প্রিজমের জন্য আমরা সূত্র পেলাম ডেল্টা ইকুয়াল টু mu minus 1 into a। এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র, যখনই সরু প্রিজমের কথা বলা থাকবে তখন আমরা
এই সূত্রটা অ্যাপ্লাই করব যে ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু এ। আচ্ছা, তারপরে আসো প্রিজমে আলোর বিচ্ছুরণ। প্রিজমে আলোর বিচ্ছুরণ ব্যাপারটা কি? যখন প্রিজমের মধ্য দিয়ে কোনো একটা যৌগিক আলো যাবে এবং এটা মৌলিক যতগুলো মৌলিক আলো আছে বেশ কয়েকটা মৌলিক আলোতে বিভক্ত হবে, বিভক্ত হওয়ার পদ্ধতিটাকে বলবো আমরা আলোর বিচ্ছুরণ। একটু খেয়াল করো কি বলা হচ্ছে, আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যাচ্ছে, একটা যৌগিক আলো প্রিজমের মধ্য দিয়ে যাবে, যাওয়ার পরে সে কি হবে, বিভিন্ন মৌলিক আলোতে বিভক্ত হয়ে বের হয়ে আসবে। যে পদ্ধতিতে বের হয়ে আসতেছে এটাকে বলবো আমরা আলোর বিচ্ছুরণ। তাহলে খেয়াল করো আলোর বিচ্ছুরণটা, ধরো কোনো একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে এভাবে গিয়ে এইভাবে 7টা আলোতে যদি আমরা ধরি সূর্যের আলো, কোনো একটা প্রিজমের মধ্য দিয়ে সূর্যের আলো যাচ্ছে, এইভাবে দেখা যাবে আলোক রশ্মি 7টা আলোতে বিভক্ত হবে। বিভক্ত হওয়ার এই পদ্ধতিতে বলা হবে আলোর বিচ্ছুরণ। 7টা কি আলোতে, মৌলিক আলোতে বিভক্ত হবে, এগুলোর নাম হলো আমরা সংক্ষেপে বলি বেনিয়া সহ কলা। বেনিয়া সহ কলা অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, আর ইংলিশে বলা হয় বিবগীয়। ঠিক আছে, এই নামগুলো তোমরা দেখে রাখবা। আর মনে রাখবা যে হলুদ রশ্মিকে বলা হয় মধ্যরশ্মি, হলুদ রশ্মিকে বলা হয় মধ্যরশ্মি। তাহলে এই সিরিয়ালি মনে রাখতে হবে যে প্রথমে কি বেনিয়া সহ কলা, প্রথমে হবে বেগুনি, তারপরে নীল, তারপর আসমানি। এই সিরিয়ালটা মনে রাখতে হবে, কারণ এই সিরিয়ালটা তো আর এমনিতে হয় নাই, এটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে, বিচ্যুতির উপর ডিপেন্ড করছে। যেমন বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে কি আমরা জানি বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়, আর লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয়, এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কিন্তু বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে এই তথ্যগুলো মনে রাখতে হবে। এইসব তথ্য থেকে আরো অনেক অনুধাবন কোশ্চেন করা যায়, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।